আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। কুমিল্লায় ২ গেটম্যানের অবহেলায় ঘটে বাস ও ট্রেনের সংঘর্ষ, আটক ১। বিদেশি ঋণ ছাড়ালো ১১৩ বিলিয়ন ডলার। আজ ভয়াল ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস। জ্বালানি সংকটে বিশ্বজুড়ে হাহাকার, ফিলিপাইনে জরুরি অবস্থা ঘোষণা। চরম জ্বালানি বিপর্যয়ের শঙ্কায় দেশ, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা। যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাবের বিপরীতে ইরানের কঠিন ৫ শর্ত। ইসরায়েল জুড়ে সাইরেন আতঙ্ক, বিভিন্ন শহরে ইরানের সফল ক্ষেপণাস্ত্র হামলা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কুমিল্লার পদুয়ার বাজারে বাস ট্রেনের সংঘর্ষে ১২ জনের মৃত্যুর ঘটনা দায়িত্ব অবহেলা থেকে ঘটেছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। সংস্থাটি বলছে, দুর্ঘটনার সময় ওই রেল ক্রসিংয়ে দায়িত্বরত ২ গেটম্যানের কেউই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। দুর্ঘটনার পর তারা পালিয়ে যান। এই ঘটনায় দায়িত্ব অবহেলায় অভিযুক্ত গেটম্যান মোহাম্মদ হেলালকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এই ঘটনায় জড়িত রেল ক্রসিং কর্মীকে গ্রেপ্তার সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব বলেন র্যাব ১১ এর উপ অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাইমুল হক। তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২০ কুমিল্লার বুড়িচং থানার শঙ্কুচাইল এলাকা থেকে মোহাম্মদ হেলাল নামের ওই গেটম্যানকে গ্রেপ্তার করে র্যাব ১১ একটি অভিযানিক দল। তিনি এ ঘটনায় হওয়া মামলার ১ নম্বর এজাহার নামীয় আসামি। অন্য আসামিকে গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এই কর্মকর্তা। গত ২২ মার্চ রাত ৩টা ১০ কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার পদুয়ার বাজার বিশ্ব রোড ফ্লাইওভারের নিচে রেল ক্রসিং পার হওয়ার সময় যশোর থেকে লক্ষ্মীপুরগামী মামুন স্পেশাল নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১২ জন নিহত হন এবং আহত হন আরও ২৫ জন। দেশের বিদেশি ঋণ আরও বেড়েছে। গত বছরের শেষ ৩ মাসে ঋণ ১৩০ কোটি ডলার বা ১.৩০ বিলিয়ন বেড়ে স্থিতি দাঁড়িয়েছে ১১৩.৫১ বিলিয়ন ডলারে, যা এ যাবৎকালের সর্বোচ্চ। গত বছরের সেপ্টেম্বরের শেষে ছিল ১১.২১ বিলিয়ন ডলার। আওয়ামী লীগ সরকারের পতনের সময় ঋণ ছিল ১০৩.৪১ বিলিয়ন ডলার, অর্থাৎ অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে ঋণ বেড়েছিল ১০ বিলিয়ন ডলার। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে তথ্য উঠে আসে। খাত সংশ্লিষ্টরা বলছেন, কয়েক বছর ধরেই বাংলাদেশের ওপর বিদেশি ঋণের চাপ বাড়ছে। আওয়ামী লীগ সরকার বিদেশি ঋণ নিয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল, বিমানবন্দরের টার্মিনাল, নদীর তলদেশ দিয়ে টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ বড় বড় প্রকল্প করেছে। অন্তর্বর্তী সরকারও দায়িত্ব নেয়ার পর বিভিন্ন ঋণদাতা সংস্থা থেকে ঋণ নিয়েছে। মূলত সরকার ক্ষমতায় আসার প্রথম বছরই কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের জন্য বিদেশ থেকে প্রায় ৪ বিলিয়ন ডলার ঋণ নিয়েছিল। সব মিলিয়ে বিদেশি ঋণ বেড়েছে। আজ ভয়াল ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস। বাঙালি জাতির জীবনে ১৯৭১ সালের এই দিনে এক বিভীষিকাময় রাত নেমে এসেছিল। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চ লাইট অভিযানের নামে নিরস্ত্র ও ঘুমন্ত মুক্তিকামী দেশবাসীর ওপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। মধ্যরাতে রাজারবাগ পুলিশ লাইন্সে তৎকালীন ইপিআর-এর অসংখ্য সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, শ্রমিক, অগণিত নিরপরাধ মানুষ নির্মম গণহত্যার শিকার হন। এই ঘৃণ্যতম ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালন করছে বাংলাদেশ। গণহত্যা দিবস উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তাদের পৃথক বাণীতে আজকের এই দিনে সব শহীদদের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং তাদের অসামান্য অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানান। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বব্যাপী ভয়াবহ জ্বালানি সংকটের সৃষ্টি হয়েছে। এর প্রভাব পড়তে শুরু করেছে বিভিন্ন দেশে। এরই মধ্যে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কায় ফিলিপাইনে জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র মঙ্গলবার এই জরুরি অবস্থার ঘোষণা দেন। তিনি সতর্ক করে বলেছেন, দেশের জ্বালানি সরবরাহের প্রাপ্যতা ও স্থিতিশীলতা বর্তমানে আসন্ন বিপদের মুখে রয়েছে। আগামী ১ বছরের জন্য জারি করা এই জরুরি অবস্থার কারণ হিসেবে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্ব জ্বালানি বাজার ও সরবরাহ ব্যবস্থাকে বাধাগ্রস্ত করেছে। এর ফলে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় দেশটির জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।
পরিস্থিতি মোকাবেলায় প্রেসিডেন্ট মার্কোস বিশেষ কমিটি গঠন করেছেন। কমিটি জ্বালানি তেল, খাদ্য, ওষুধ ও কৃষি পণ্য সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ ও বন্টন নিশ্চিত করবে এবং জ্বালানি সাশ্রয়ে কঠোর ব্যবস্থা কার্যকর করবে। এদিকে বাংলাদেশেও জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে। গতকাল রাজধানীর বিভিন্ন পাম্পে অকটেন নেই লেখা সাইনবোর্ড ঝুলতে দেখা গেছে। দু একটি স্টেশনে তেল পাওয়া গেলেও সেখানে গ্রাহকদের দীর্ঘ লাইন দেখা গেছে। তবে মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। ডিপো থেকে তেল আসার কোনো সুনির্দিষ্ট সময়ও বলতে পারছেন না পাম্প কর্তৃপক্ষ। কেউ কেউ দাবি করেছেন, পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে ব্যাংক ও ডিপো বন্ধ থাকায় পেমেন্ট জটিলতায় রাজধানীর তেল পাম্পগুলোতে এমন সংকট দেখা দিয়েছে। কিন্তু আজও ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকার পাম্পে ঝুলছে তেল নেই সাইনবোর্ড। দেশের বেশিরভাগ পাম্পে জ্বালানি তেল বিক্রিতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এতে সাধারণ মানুষ ও গণপরিবহন সংশ্লিষ্টরা চরম ভোগান্তিতে পড়েছেন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেককে ফিরতে হচ্ছে খালি হাতে। তবে জ্বালানি সংকট নিয়ে নড়ে চড়ে বসেছে সরকার। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা 11:30টার দিকে রাজধানীর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকট মোকাবেলায় কাজ করছে সরকার। এ সময় জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি। বিশ্লেষকরা বলছেন, এই সংকট অস্থায়ী নয়, বরং এটি বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তার একটি বড় সতর্কবার্তা, যা বিভিন্ন দেশের সরকারের দ্রুত ও কার্যকর পদক্ষেপ ছাড়া মোকাবেলা করা কঠিন হবে। যুদ্ধ বন্ধে ইরানকে যুক্তরাষ্ট্রের 15 দফা প্রস্তাব দেওয়ার প্রেক্ষাপটে সামনে এলো ইরানের 5 কঠিন শর্ত। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তিতে পৌঁছাতে তেহরান 5টি শর্ত দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মিডল ইস্ট মনিটর। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 এর বরাতে ওই প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পরোক্ষ আলোচনার অংশ হিসেবে এই সংঘাত নিরসনে ইরান কিছু কঠোর আনুষ্ঠানিক দাবি তুলে ধরেছে। দাবির মধ্যে রয়েছে, তেহরান নিশ্চয়তা চাইছে যে যুদ্ধ আবার নতুন করে শুরু হবে না। পাশাপাশি তারা হরমুজ প্রণালীর জন্য এমন একটি নতুন ব্যবস্থা চাচ্ছে যার মাধ্যমে ওই এলাকা কার্যত ইরানের নিয়ন্ত্রণে থাকবে। এছাড়াও ইরান মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো বন্ধ করার দাবি জানিয়েছে। সেই সঙ্গে যুদ্ধের কারণে হওয়া ক্ষয়ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণও দাবি করেছে তেহরান। একই সঙ্গে বিদ্বেষপূর্ণ সংবাদ মাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে ইরান। তাদের দাবি, ইরানের বিরুদ্ধে অপপ্রচার বা শত্রুভাবাপন্ন কার্যকলাপে জড়িত সংবাদ মাধ্যমের কর্মীদের বা ব্যক্তিদের তাদের কাছে হস্তান্তর করতে অথবা তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। যুদ্ধ আজ 26 দিনে গড়িয়েছে, তবে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে না পেরে যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ইরানের কাছে 15 দফার একটি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, প্রস্তাবটি পাকিস্তানের মাধ্যমে তেহরানে পৌঁছানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী এই প্রস্তাবে ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং হরমুজ প্রণালীর সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নির্দিষ্ট কাঠামো তুলে ধরা হয়েছে। সূত্র বলছে, পাক সেনাপ্রধান আসিম মুনির এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছেন। ইসলামাবাদ উভয় পক্ষ রাজি হলে সরাসরি আলোচনা করতে প্রস্তুত বলেও ইঙ্গিত দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, তেহরানের সঙ্গে খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা 5 দিনের জন্য স্থগিত রাখার ঘোষণাও দেন। তবে ইরান সরাসরি এই দাবি অস্বীকার করেছে। তেহরানের কর্মকর্তারা জানিয়েছেন, তারা বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মাধ্যমে বার্তা পেলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা হয়নি। বিশ্লেষকদের মতে 15 দফার এই প্রস্তাব সংঘাত নিরসনের একটি সম্ভাব্য কূটনৈতিক পথ খুলে দিলেও তা বাস্তবায়ন নির্ভর করছে ইরানের সম্মতি, ইসরায়েলের অবস্থান এবং চলমান সামরিক পরিস্থিতির ওপর। সব মিলিয়ে যুদ্ধের মাঝেই কূটনৈতিক তৎপরতা বাড়লেও সমাধানে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন, তখনও ইরানের হামলা থেমে নেই।
গেল রাতেও কয়েক দফায় ইসরায়েলের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে তেহরান। তেল আবিব, কিরিয়াত শমোনা ও বিনিবেইকের মতো গুরুত্বপূর্ণ শহরের বিভিন্ন স্থাপনা সেসব হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC দাবি করেছে তেল আবিব, কিরিয়াত শমোনা ও বিনিবেইকে তারা সফল হামলা চালিয়েছে। শুধু ইসরায়েল নয়, IRGC আরও জানিয়েছে তারা কুয়েত, জর্ডান এবং বাহরাইনে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিতেও হামলা চালিয়েছে। এসব হামলার প্রতিক্রিয়ায় রাতভর ইসরায়েলের বিভিন্ন এলাকায় অনেকবার সাইরেন বেজে ওঠে। এতে সাধারণ নাগরিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সর্বশেষ বাংলাদেশ সময় সকাল 9টার দিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে আবারও সাইরেন বেজে ওঠে। দেশটির সম্প্রচার মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, লেবানন থেকে নিক্ষেপ করা একটি প্রজেক্টাইলের পর কিরিয়াত শমোনা এবং আশপাশের এলাকায় এয়ার রেইড অ্যালার্ম সক্রিয় করা হয়। স্থানীয় সংবাদ মাধ্যম ইয়েন্থ নিউজ জানিয়েছে, হামলায় একটি নির্মাণাধীন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। এর আগে একই দিনে ইরান ও হিজবুল্লাহর যৌথ হামলায় উত্তর ইসরায়েলে একজন নিহত এবং কেন্দ্রীয় অঞ্চলের বিনিবেইক ও গিভাট স্যামুয়েলে অন্তত 12 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর আগে আজ ভোরে মধ্য ইসরায়েলে হামলা চালিয়েছে IRGC। এ সময় ইসরায়েলি বাহিনী জানায়, ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পরপরই বিভিন্ন এলাকায় সতর্কতা সংকেত জারি করা হয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলা প্রতিহত করার কাজ শুরু করেছে। সাধারণ মানুষকে সতর্ক করে বলা হয়েছে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে। অতীতেও এমন পরিস্থিতিতে একই ধরনের নির্দেশনা দিয়ে নাগরিকদের জীবন রক্ষায় গুরুত্ব দেওয়া হয়েছে। এদিকে বাহরাইনেও নতুন করে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাইরেন বাজানো হয়েছে এবং নাগরিকদের দ্রুত নিকটবর্তী নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, সম্ভাব্য হামলার ঝুঁকির কারণে এই সতর্কতা জারি করা হয়েছে। বাসিন্দাদের অযথা বাইরে না ঘোরার এবং নিরাপত্তার নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। দর্শক, এই ছিল আমাদের আজকের মিড ডের আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।